আপনাদেরকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। আসলে আমরা খুব মর্মাহত এবং খুবই হতাশ। আপনারা জানেন যে বাংলাদেশের যে 1947 সালে দেশভাগের পর, তার আগে 1947 সালে আপনারা জানেন যে একটা ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হয়েছিল। 47 সালে দেশভাগ, 1965 সালে আপনারা জানেন যে পাক ভারত যুদ্ধে যে অর্পিত সম্পত্তি, সেটা পাকিস্তান আমলে আপনারা জানেন যে সেই আইনটা বাতিল করা হয়, কিন্তু বাংলাদেশের সেই আইন কিন্তু এখনও চলমান। এরপরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন যে কী পরিমাণ আমাদের 30 লক্ষ শহীদের ভিতরে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় প্রায় অধিকাংশ তাদের জীবন বলিদান এবং রক্তের মধ্য দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম যে এই বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। পরবর্তীতে বিভিন্ন পট পরিবর্তন এবং চড়াই উতরায় আপনারা জানেন যে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এক প্রকার অত্যাচার নির্যাতন হয়েছে। 2001 সালে ব্যাপকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতিত হয়েছিল এবং পরবর্তীতে 2008 সালে থেকে শুরু করে আপনারা জানেন যে 24 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, সেই সরকার আমলেও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সবথেকে বেশি নির্যাতিত। জমি জায়গা দখল থেকে শুরু করে এবং ধর্ম অনুভূতির অজুহাতে নাসিরনগর থেকে শুরু করে গঙ্গাচড়া, সাল্লা এবং রামু ভয়াবহ অনেক ঘটনা ঘটেছে। এবং 2021 সালে আপনারা জানেন যে প্রায় একযোগে 22টা জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছিল। এবং আমরা আইন সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি যে 19 সাল থেকে 23 সাল বা 24 সাল পর্যন্ত প্রায় 3600-র কাছাকাছি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় 5 আগস্টের পরে আপনারা জানেন যে 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এদেশে একটি নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা ধরে নিয়েছিলাম যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এখানেও হাজার হাজার ছাত্ররা আমাদের এখানে বলিদান দিয়েছে। তাদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আমরা হয়তো বা সকলে মিলে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন আবার সেটা আমরা দেখলাম যে সব কিছুতেই সনাতনী সম্প্রদায় একটা বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়। আপনি নির্বাচন কেন্দ্রগুলোকে যদি দেখেন, সেই সময়ও যদি আওয়ামী লীগ জিতে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা থাকে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করে। কোনো কারণে যদি বিএনপি জেতে, তাহলে আওয়ামী লীগ বা যারা অন্যান্য দল থাকে তারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে যে আমরা তাদেরকে ভোট দিই না। তা সব কিছু মিলে নির্যাতনের মূল কেন্দ্রবিন্দু হলো এই সনাতনী সম্প্রদায়। অর্থাৎ আমরা একটা ফুটবলের মতো আমাদেরকে ব্যবহার করা হয়। 5 আগস্টের পরে এই যে বিভিন্ন যে অত্যাচার নির্যাতন, সেই অত্যাচার নির্যাতনের ঘটনায় যখন অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী, আমাদের সকলের গর্ব এবং অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিমানবন্দরে নামার পরেই উনি কিন্তু বলেছিলেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, এই বিষয়টা যাতে না হয় সেই বিষয়ে উনি দৃষ্টি দিবেন। এবং সেই সাথে আমরা ধন্যবাদ দিতে চাই বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিউর রহমান, তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতনের বিষয়ে যাতে না হয় তাদের নেতাকর্মীদেরকে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য আহ্বান করেছিলেন। তা সেটা আমরা বিশ্বাস করেছিলাম যে বাংলাদেশে এই যে রাজনৈতিক যে একটা কালচার আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে যে কোনো কিছু হলেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতনের ঘটনায় আমরা সবসময় দেখতাম যে কোনো কিছু হলে কে করছে, জামাত বিএনপি করছে। আবার বিএনপির আমলে আমরা দেখেছি কোনো কিছু হলে কে করছে, আওয়ামী লীগ করেছে। এখনও কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রয়েছে। 5 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এখন কারা করছে, ফ্যাসিস্ট সরকার, যুবলীগ, ছাত্রলীগ করছে। এই যে সংখ্যালঘু নির্যাতনের সবাই যে রাজনৈতিকভাবে আমাদেরকে ব্যবহার করে এই নির্যাতনকে ঢালাওভাবে যে অস্বীকার করার যে একটা কালচার, সেই জায়গা থেকে আমাদের রাজনীতিবিদরা এখনও পর্যন্ত বেরোতে পারে নাই। এবং এই যার কারণে আমরা সনাতনী সম্প্রদায় মনে করেছি যে বাংলাদেশের সনাতনীদের কোনো আসলে বন্ধু নাই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সনাতনী সম্প্রদায়ের উপরে যে চলমান যে নির্যাতন, এই নির্যাতনে এবং আমাদের যে বিভিন্নভাবে যে আমরা বৈষম্যের শিকার, সেই জায়গা থেকে মুক্তির জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা জানেন যে আমাদের 9 তারিখে, তার আগেই
বাংলাদেশ সনাতন পার্টি সংবাদ সম্মেলন করেছিল, বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পরে আমাদের ছাত্র এবং যুবক ছেলেরা তারা মাঠে নেমে এসে শাহবাগ ব্যাপকভাবে তারা যে আন্দোলন করেছিল এবং 10 তারিখে বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের আমাদের হিরেন স্যারের নেতৃত্বে শাহবাগে কর্মসূচি ছিল। সেই জায়গায় আমাদের ছাত্র জনতারা সম্মিলিতভাবে একটা 8 দফা দাবি সেখানে পেশ করা হয় এবং সেই 8 দফা দাবি বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের একটি প্রাণের দাবি হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয় এবং সবাই আপনারা জানেন যে হাজার বছরের ইতিহাসে সনাতনী সম্প্রদায় যেখানে ঐক্যবদ্ধ হতে পারে নাই, এই 8 দফাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল সংগঠন, মঠ, মন্দির আমরা কিন্তু সম্মিলিতভাবে একত্র হয়ে 8 দফার প্রতি সকলে সমর্থন জানিয়েছে। এখানে কে নেতা, কে কোন গোত্রের বা কোন দেশের সেই বিষয়গুলো ভুলে গিয়ে আমরা 8 দফাকে সামনে রেখে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা কিন্তু চালিয়ে এসেছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা ছিল, সেই জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে 4ই নভেম্বর আমরা শহীদ মিনারে আমরা বিভাগের সমাবেশ করি, পরবর্তীতে চট্টগ্রাম, এরপরে রংপুর সমাবেশ এবং চট্টগ্রাম সমাবেশকে কেন্দ্র করে পরবর্তীতে একদম 2 কিলোমিটার দূরে সেখানে কে বা কারা কোন পতাকা স্থাপন করেছে সেটা কিন্তু আমরা আদৌ জানি না। সেটাকে কেন্দ্র করে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল, যিনি আজকের সনাতনী সম্প্রদায়ের অন্যতম কাণ্ডারি, যিনি সারা বাংলাদেশের না সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়ের এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ অনেকের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এবং এই মামলার প্রসিডিং রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে আপনারা অবগত আছেন যে রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব থেকে একটা বা রাষ্ট্রের থেকে অনুমতি নেওয়া লাগে। কোনো ব্যক্তি কখনো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না। তা আমরা ধারণা করেছিলাম এবং আপনারা জানেন যে ফিরোজ খান যিনি মামলাটা করেছিলেন পরবর্তীতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই জন্য আমি বিএনপির তারেক রহমান সহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সহ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে এই 8 দফার আন্দোলন শুধু সনাতনী সম্প্রদায়ের আন্দোলন না, এটা সকলের আন্দোলন, এটা আমাদের অধিকারের প্রশ্ন। আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে না এবং আমরা দেখেছি যে আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে সেখানে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। যেমন অতীতে আমরা দেখেছি যে আমরা এর আগে যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন জামাত বিএনপির ট্যাগ লাগানো হতো, এখন আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল আপনারা জানেন যে রংপুর সমাবেশ শেষ করে আমাদের যিনি মুখপাত্র উনি গৌড়ে মঠে উঠেছিলেন, সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ আমাদের এই আন্দোলনের অন্যতম মুখ আমাদের প্রিয় স্যার অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী এবং তার একজন সহকারী আদিপুরুষ যখন বিমানবন্দরে সেখানে গিয়েছিলেন, তাদেরকে সিকিউরিটি মানে নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তুলে এবং সেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবি কার্যালয়ে সেখানে আমাদের কুশলবরণ চক্রবর্তী অধ্যাপক উনি অন্য একটা গাড়িতে উঠে সেই গাড়িটা ফলো করে এবং গাড়ির নাম্বার সহ দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে এবং বিশ্বভাবে আপনারা জানেন যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এবং সংগ্রাম চলছে। ডিবি কার্যালয়ে আমরা যখন যাওয়ার পরে সেখান থেকে বলা হলো যে এই ধরনের কোনো ব্যক্তিকে আমরা তুলে নিয়ে আসি নাই। আমাদের আরও বেশি শঙ্কার বিষয়, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ডিবি পরিচয়ে সেনাবাহিনী পরিচয়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেমন হামলা হয়েছে, ডাকাতির ঘটনা ঘটেছে, গুম হয়েছে, খুন হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আরও বেশি আতঙ্কিত ছিলাম। কিন্তু পরবর্তীতে যখন সারা বাংলাদেশে আন্দোলনকে হওয়ার পরে আমরা যখন আস্তে আস্তে ডিবি কার্যালয়ে জড়ো হওয়ার পরে তখন তারা এসে স্বীকার করলেন যে হ্যাঁ তাকে এখানে আনা হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তাকে এখানে আনা হলো, তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কী কারণে। তারা বললেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, আশা করি আমরা জিজ্ঞাসাবাদের পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাকে চট্টগ্রামের যে মামলাটা যেটা রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ডিবির সেই জায়গায় পরবর্তীতে আপনারা জানেন যে শাহবাগে আমরা একটা অবরোধ
কর্মসূচি করি কিছু সময়ের জন্য। সেখানে পুলিশ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। আমরা 10 মিনিট থেকে 20 মিনিট সেখানে সময় নিয়েছিলাম। আমাদের শান্তিপূর্ণ কার্যক্রম শেষ করে যখন আমরা চলে আসবো, ঠিক সেই সময় কিছু কতিপয় দুষ্কৃতিকারী আমাদের উপরে আতর্কিতভাবে সেখানে অস্ত্রসহ এবং লাঠি সোঁটা নিয়ে তারা আমাদের উপরে হামলা করে। সেই হামলায় আমাদের একজন এখন আইসিইউতে আছে, তিনি খুবই সংকটাপন্ন, নাম হলো অ্যাডভোকেট রমেন রায়। আমাদের কুশলবরণ চক্রবর্তীকে তাকে টার্গেট করে ইচ্ছা মতো তাকে পিটানো হয়েছে এবং তাকে হত্যার চেষ্টাই করা হয়েছিল। তিনি হাত দিয়ে বিভিন্নভাবে সে বাঁশের এই ঠেকা থেকে হাত, তার পুরো শরীর এখানে থেতলে গিয়েছে। অনেক আমাদের 2 বোনকে সেখানে নৃশংসভাবে পিটানো হয়েছে, শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। আমাদের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ, তাকেও ইচ্ছামতো সেখানে পিটানো হয়েছে। তাই এই যে ঘটনা, যেটা আমরা আগেই আন্দাজ করতে পেরেছিলাম এবং অনুমান করতে পেরেছিলাম, সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গার থেকে সরে আসার চেষ্টা করেছি এবং ডিবি কার্যালয় থেকেও কিন্তু আমরা দ্রুত সেখানে আসার কারণ আমাদের কাছে একটা তথ্য ছিল, মেসেজ ছিল যে এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য আপনারা জানেন যে চট্টগ্রামে যে হাজারি গলি, সেই হাজারি গলিতেও কিন্তু আপনারা একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে অ্যাসিড নিক্ষেপ করে সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কিছু কতিপয় লোক এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা কিন্তু ওই ঘটনার সৃষ্টি করেছিল। এখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের কেউ কোনো প্রশাসন বা কারোর উপরে কিন্তু অ্যাসিড নিক্ষেপ করে নাই। আমরা ধারণা করেছিলাম যে ডিবি কার্যালয়েও কিছু, আমরা যখন অপরিচিত লোকজন এখানে ঢুকে যাচ্ছে, আমাদের ধারণা ছিল এই জায়গায় তারা ডিবি কার্যালয়ে হই হুল্লোড় করে হয়তোবা ডিবি কার্যালয়ে ভাঙচুর বা কোনো কিছু করে আমাদের উপর একটা দায় চাপাতে পারে। সেই কারণেই কিন্তু আমরা সেখান থেকে শাহবাগ, এবং আমাদের লক্ষ্য ছিল 10 থেকে 15 মিনিট আমরা পুলিশের কাছ থেকে ওখানে তাৎক্ষণিক যারা ছিলেন তাদের কাছ থেকে অনুমতিও নিয়েছিলাম। এসে আমরা শাহবাগে আমাদের যারা সকল নেতৃবৃন্দ আছে সকলের সাথে আমরা বসে আমাদের পরবর্তীও যে করণীয়, সেই করণীয় আমরা নির্ধারণ করব। তো সেখানে আপনারা দেখেছেন যে আমাদের উপরে হামলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে যারা এই ঘটনার সাথে আমাদের হামলার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধু এখানে হামলা হয়েছে সেটা না, আমরা জানতে পেরেছি যে রংপুরেও যে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, দিনাজপুরেও সেখানে যারা আন্দোলন করেছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আজকে চট্টগ্রামে যখন জামিন শুনানির সময়, সেই যখন আইনজীবীরা জামিন শুনানির পরে ওখানে যখন বিক্ষোভ করেছিলেন, সেখানেও আমরা জানতে পেরেছি যে কিছু কতিপয় গোষ্ঠী যারা সারা বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গার সৃষ্টি করার আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে তারা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ঢুকেই, এবং শাহবাগে যখন আমরা দেখেছিলাম যে আমরা যখন সবাইকে নিয়ে চলে আসার চেষ্টা করছি, আমাদেরকে ভুয়া ভুয়া বলে পুলিশকে ভুয়া ভুয়া করে, তখনই আমরা বুঝতে পারছি যে এই জায়গায় অনুপ্রবেশ ঢুকেছে। ঠিক সেই সময় চলে আসার পরেই আমরা দেখলাম যে ওই দুষ্কৃতিকারীরাই লাঠিহাটে তারা যারা গাড়ি ভাঙচুর করতে যাচ্ছিল তারাই কিন্তু পরবর্তীতে যখন গাড়ি ভাঙচুর করতে পারে নাই, আমরা যখন চলে আসছি পিছন থেকে তারা কিন্তু ধাওয়া দিয়ে আমাদের উপরে হামলা করেছে। তা আমরা এটা মনে হচ্ছে যে সারা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায়তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি। এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে গ্রেনেড এবং টিয়ার সেল সহ বিভিন্নভাবে ককটেল সহ বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেকে ওখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমরা এই চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছি। আগামী দিন আমার জানা মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে চেয়ারম্যান সেখানে ফৌজদারি আপিল করা হয়েছে, সেখানে শুনানি হবে। যদি আগামী দিন তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের যে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলন শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি। এই পর্যায়ে আমাদের একটা প্রেস লিস্ট আছে, সেই প্রেস লিস্ট পড়বেন আমাদের এই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ হালদার। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্ন উত্তর দেব।
প্রথমে নমস্কার এবং আদাব সকলকে। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সামনে উপস্থিত আমাদের সাংবাদিকবৃন্দ, যারা আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক, যাদের মাধ্যমে সমগ্র বিশ্ব এই খবরটা পেয়ে যায়। এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধনীয় স্যার, আমার পিতাতুল্য বাবা, যারা যারা আছেন, এবং আমাদের দাদা সহ ছোটো ভাইরা, সকলকে আমার প্রণাম। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে বিষয়টা নিয়ে আজকে তাৎক্ষণিক বসা, সে বিষয়টা একটু উল্লেখ করে আমি আমাদের আজকের যে সংবাদ বিজ্ঞপ্তি এটা আমি পাঠ করব। আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি ঢাকাতে এসেছিলেন। ঢাকাতে এসে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে আনা হয়। এবং আজকে সে কোথায় আপনারা অবগত আছেন। তার মুক্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন সহ আমাদের কালকের শান্তিপূর্ণ যে আমরা সমাবেশ করছিলাম, সেখানে আমাদের একদল দুষ্কৃতিকারী বা উগ্রবাদী আমাদের উপর অমানবিকভাবে নির্যাতন করে। আমি পাঠ করছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গত 25শে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেই সময় বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের পরিচয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত গ্রেপ্তারের খবর শোনা মাত্রই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমর্থকরা ঢাকার মিন্টু রোড ডিবি কার্যালয়ে উপস্থিত হন এবং কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে এসে গ্রেপ্তারের তথ্য জানতে চান। কিন্তু কর্মকর্তারা কেউ এই সংক্রান্ত তথ্য ঠিকমতো দিতে পারেননি প্রথম অবস্থাতে। উক্ত প্রেক্ষাপটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমর্থকরা গতকাল সন্ধ্যা 7 ঘটিকায় সেখান থেকে একটা শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে শাহবাগের উদ্দেশ্যে আসে এবং শাহবাগে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। এবং সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী থেকে কিছু সময় নেওয়া হয়, সেই সময়ে এই আন্দোলন করা হয়। কিন্তু এই আন্দোলন করা অবস্থায় একদল দুষ্কৃতিকারী, যারা আমাদের দাদাই বলেছেন যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধাতে চায় এবং উগ্রবাদী সংগঠন আমাদের উপর অত্যাচার করে, এবং তারা দেশীয় অস্ত্র, রড এবং লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভরত ব্যক্তিবর্গদের উপরে হামলা চালায়। উক্ত আতর্কিত হামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রায় 30 জন সমর্থক আহত হন। তার মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত গুরুতর এবং আমাদের 2 জন নারীকে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় এবং রাস্তায় ফেলে মারে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উক্ত বর্বরোচিত হামলা সংঘটিত হয়। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত ছিল, অথচ পুলিশের পক্ষ থেকে হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট উল্লেখিত বিক্ষোভ সমাবেশে হামলা ও আহত করার সাথে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমরা যে হামলাটা হয়েছে, আমরা বেশিরভাগই যারা অসুস্থতা ছিলাম প্রেক্ষিতে আমরা তো আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। এর পরবর্তীতে আমাদের সিনিয়ররা আছেন, এরপরে আমরা পদক্ষেপটা গ্রহণ করবো আইন অনুযায়ী। না, আমরা এখনো গ্রহণ করি না, আজকে নেওয়ার কথা আছে সেটা। আমাদের কখনোই আন্দোলন শাহবাগে হওয়ার কথা ছিল না, আমাদের প্রেস ক্লাবে আন্দোলন করার কথা ছিল এবং সেটা হয়েছে। এখন জি, আমাদের আজকে বিকাল 3টার সময় প্রেস ক্লাবে একটা কর্মসূচি ছিল এবং সেটা হয়েছে। আচ্ছা, আগামীকাল বলতে আপনারা জানেন যে আগামীকাল
আমরা বলেছি যে ফৌজদারি আপিল শুনানি আছে। আমরা আশা করি যে সরকার যে পন্থা অবলম্বন করছেন যে সনাতনী সম্প্রদায় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলে তাদের আন্দোলন থেমে যাবে। আমরা মনে করি যে চিন্ময় প্রভু শুধু একজন না, সনাতনীদের প্রতিটা ঘরে ঘরে চিন্ময় প্রভুর জন্ম হয়েছে। অতএব একজন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে এই আন্দোলনকে থামানো যাবে না। যদি কালকে তার জামিন না হয়, যেহেতু এটা আইনগত প্রসেস, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কালকের ঘটনা আমরা পর্যবেক্ষণ করার পরে আপনারা জানেন যে এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী, বিশ্বব্যাপী। তা আমাদের আরও যারা বা যারা আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত সবার সাথে আমরা বসে আপনাদেরকে ডেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো। তবে এতটুকু আমরা বলতে পারি, যদি কালকে চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে আমাদের যে আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস, তো উনি যে কারাগারে ওনাকে রাখা হবে আমরা স্বেচ্ছায় লং মার্চ করে ওই কারাগারে যাই আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো। প্রতিটা সনাতনী সম্প্রদায় কারাবরণ করার জন্য সস্তায়ভাবে প্রস্তুত আছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরি 19 ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং চট্টগ্রাম আইন পরিষদের সদস্যকে যারা কুপিয়ে হত্যা করবে, এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? যে কথাটা তো আমরা একটু আগেই কিন্তু আপনাদেরকে বলেছি। কালকে কিন্তু আপনারা ওখানে যারা সাংবাদিক ছিলেন কালবেলার বা আরও অনেকে আপনারা তখন কিন্তু আমরা বলছি যে আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি, তখন সেখানে আমাদেরকে ভুয়া ভুয়া করে তারা বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে, পুলিশকে ভুয়া ভুয়া বলা হয়েছে। কিন্তু আমরা আজ পর্যন্ত দীর্ঘ 3 সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের আন্দোলন কখনো মানে সহিংস ছিল না। তখনই আমরা বুঝতে পেরেছি যে আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে করতে চায়, এবং তারা এমনও হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো মসজিদেই হামলা চালায় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা সারা বাংলাদেশ ব্যাপী, এবং তারা সেটাই করতে চায়। সেই জন্যই কিন্তু আমরা সেখান থেকে দ্রুত চলে আসতে চেয়েছিলাম, এবং একই ঘটনা চট্টগ্রামেও ঘটানো হবে এবং হয়তো আপনারা জানতে পারবেন যে কারা। এবং আমরা জানতে পেরেছি যে একজন সাংবাদিককেও নাকি ওখানে জবাই করা হয়েছে। আমি সঠিক তথ্য আমার কাছে নাই, আমরা শুনতে পেরেছিলাম। এবং একজন আইনজীবী সেখানে আইনজীবী মারা গেছে। সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সে কিন্তু মুসলিম। অতএব এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় যারা সনাতনী আইনজীবী আছে তাদের ওখানে হামলা চালানো হয়েছে। 7টা আইনজীবী পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 7টা মন্দিরে হামলা চালানো হয়েছে। যেই কথাটা কিন্তু আমরা কালকেও বলেছিলাম, আজকেও আমরা বারবার বলছি, এবং লাইভে আছে আমাদের কালকার লাইভে আপনি দেখতে পারবেন যে আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী কিন্তু লাইভেই বলেছে যে আমাদের সন্দেহ হচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনকে ভুলণ্ডিত করার জন্য এখানে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ এখানে ঢুকে একটা অরাজকতার সৃষ্টি করবে। আপনার কালকের যদি কালবেলার লাইভটা দেখলে বুঝতে পারবেন। তো সেটা আমরা আশঙ্কা করছি যে কোনো একটা গোষ্ঠী এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সেই জন্যই আমরা আমাদের আন্দোলনকে কিভাবে শান্তিপূর্ণ যে আন্দোলন কীভাবে পরিকল্পিতভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের যারা সিনিয়র এখানে আছেন, আমাদের পলাশকান্তিতে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক বীরেন্দ্রনাথ বিশ্বাস, আমাদের অধ্যাপক অশোক তরু মহোদয়, আমাদের এখানে MK রায় আছেন, ডক্টর মৃত্যুঞ্জয়, আমাদের কুশল স্যার আছেন, আরও যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রদীপ কান্তিতে আছেন, আমরা আরও যারা সাধু সন্ত আছে, সবাইকে নিয়ে বসে যে কীভাবে যাতে এই ধরনের সিচুয়েশন তৈরি না হয়। কারণ এখানে 90% আপনারা, 10% আমরা। এখানে তো আমরা দাঙ্গার বিষয়টা আমরা কখনোই, বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা নির্যাতিত হলে মামলা পর্যন্ত করার সাহস পাই না। 5 তারিখের ঘটনার পরে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 2010টি ঘটনার কথা উল্লেখ করেছেন, প্রথম আলো 1068টা ঘটনার কথা, কিন্তু আরও 3-4 গুণ বেশি ঘটনা ঘটেছে। আমরা বহুবার বলেছি দন্তবাকের থানায় জিডি করার জন্য, কিন্তু থানায় জিডি করার পরে নিরাপত্তা কে দেবে? প্রশাসনেরই তো নিরাপত্তা নাই, পুলিশেরই তো নিরাপত্তা নাই, আপনার আমার কারণেই তো নিরাপত্তা নাই। দেশ একটা অরাজকতার ভিতরে আছে। দেশ যে এখন কে চালাচ্ছে সেটাই তো আমরা বুঝতেছি না। তো স্বাভাবিক কারণে আমরা মনে করছি দেশ স্থিতিশীল না, এই একটা পরিস্থিতির ভিতরে আমরা সবাই যাচ্ছি।
তা আমরা কিভাবে এই আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। আমাদের আগামী কর্মসূচি কী হবে, সেই কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ এবং অহিংস, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কোনটা? রাষ্ট্রদ্রোহী মামলা বলতে কি সেটা তাহলে আগে বুঝতে হবে। সেটা কিন্তু আমি আমার ব্রিফিংয়ে কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছি যে রাষ্ট্রদ্রোহ মামলা কখনো কোনো ব্যক্তি করতে পারে না। তা আপনার যে বীজটাই নষ্ট, সেখান থেকে গাছে চারা হবে কী হবে? সেটা তো আমি কিন্তু বারবারই বলেছি, আমাদের অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী কিন্তু কালকে লাইভে কালবেলাতে কিন্তু বলেছে, এবং আমরাও কিন্তু দেখেছি। যখন আমি বারবার যে কথাটা বলছি, যখন আমরা আন্দোলন করে ফিরে আসবো, সেখানে পুলিশের কিন্তু আমাদের 20 মিনিট সময় দিয়েছিলেন। 20 মিনিটের ভিতরে যখন আমরা সবাইকে ডেকে নিয়ে যখন আমরা চলে আসতেছি, কিন্তু আমরা সবাইকে ডাকতেছি, কিন্তু কেউ আসতেছে না। কেউ না এসে তারা 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 তখন কী করতেছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে যাচ্ছে। আর সবাইকে তো আমরা চিনি না, এই জায়গায় সকল সাংবাদিকদেরকে তো আমরা চিনি না। সকল একটা আন্দোলনের সেখানে বিভিন্ন ধরনের লোক আপনার জানেন মুভমেন্ট করে। তো সেই জায়গায় চট্টগ্রামেও যে ঘটনা ঘটেছে, এবং শুধু চট্টগ্রাম না, আমরা আশঙ্কা করতেছি সারা বাংলাদেশে যেখানে আমাদের আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে দুষ্কৃতিকারী ঢুকে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করবে। সেই ক্ষেত্রে আমরা কৌশলে কীভাবে আমরা মাঠের আন্দোলনের থেকে অন্য কোনোভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি কিনা, সেই বিষয়টা আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত। কারণ আগুন লাগলে তো সারা বাংলাদেশে লাগলে তখন তো আমরা আপনি কেউ কিন্তু নেভাতে পারবো না। এই আগুনের দেশ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমরা কেউই বাইরে না। সেই জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং যারা সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সহ আমরা প্রত্যেক দেশের নাগরিককে এবং সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করবো যে আসেন কীভাবে এই বিষয়টা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। এবং আমরা আজকেও আবারও বলছি যে অনতিবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হবে। শেষ হয় না আমাদের, আমরা বলছিলাম আমাদের এখনো আমাদের সভাপতি মহোদয় এবং সহ যারা আমাদের সিনিয়র আমাদের একটু সাড়ে 1 মিনিট একটু কথা বলতে এবং আমাদের সিনিয়র ওটা ধরেন না, ওটা ধরেন না, না না স্যার এখানে চলে আসছে। আচ্ছা আমরা 5 মিনিট সময় নেব। আচ্ছা, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণী জোটের যে মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারী, উনি কিন্তু আপনার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যিনি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, উনি কিন্তু এখন শুধু এই জোটের নয়, উনি সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে কাজ করছেন। এবং আমরা এদেশের 3 কোটি হিন্দু সম্প্রদায় সেটি মেনে নিয়েছি। এবং তার মধ্যে একজন শুদ্ধ ভক্ত, একজন আধ্যাত্মিক মানুষ রাষ্ট্রদ্রোহিতা করতে পারে, এটি আমরা বিশ্বাস করি। প্রথমেই আমরা এই মামলা, তাকে যে মামলা ফাঁসানো হয়েছে এটি মিথ্যা বানোয়ার মামলা, এবং আমরা এই মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে আগেও জানিয়েছি। আজকে আপনাদের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রতিবাদ করছি, এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করে কোনো শর্ত ছাড়াই তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই জন্য এটি শুধু আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নয়, বাংলাদেশে যারা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আজকে আমাদের সমর্থন দিয়েছেন। আপনারা দেখেছেন যে ফরহাদ মাঝার সাহেব যিনি আছেন, উনিও কিন্তু আজকে সেটা যে বলেছেন যে ওনার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। এবং শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের লোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা প্রতিবাদ করছে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আমরা মনে করি যে এটাকে কিন্তু মানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বিচ্ছিন্ন ঘটনা দেখার সুযোগ নাই। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
কি গভীর ষড়যন্ত্র, আমরা মনে করি সরকারের ভিতরে আরেকটি সরকার, প্রশাসনের মধ্যে আরেকটি প্রশাসনের জন্ম হয়েছে। তা না হলে যেখানে পুলিশ প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা গতকাল, সেইখানে কিন্তু আমাদের নিরাপত্তা না দিয়ে আমাদের কিশোর বরণ চক্রবর্তী, আমাদের শিক্ষক সহ আমাদের ছাত্র, যুব এবং মেয়েদেরকে তারা পুলিশের সামনে, গোয়েন্দা সংস্থার সামনে শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেভাবে মেরেছে, মানে অনেকক্ষণ ধরে আমরা দেখি নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেইখানে যেতে। আমরা আজকে দেখেছি আজকে আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রামে কীভাবে আমার হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়ের উপরে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। অনেকেই চট্টগ্রাম মেডিকেল এখন চিকিৎসা নিয়েছেন। আমরা পুলিশের এই ধরনের ভূমিকায় আমরা নিন্দা জানাই। আমরা চাই পুলিশ হবে সত্যির অর্থে জনগণের বন্ধু, পুলিশ যেন জনগণের বন্ধু হয়ে আমাদের পাশে দাঁড়ায়, আমরা এই আহ্বান জানাই। একই সাথে আমরা চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি চাই এবং সেই মুক্তির বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং আমাদের তিনি বক্তব্য দেবেন। এবং আমরা যেটা বলেছি যে রাষ্ট্রদ্রোহ মামলা, সেটা তাকে ফাঁসানোর জন্য এবং সনাতনী সম্প্রদায়ের লিডারশিপকে বন্ধ করে দেওয়ার জন্য, সনাতনী সম্প্রদায় যেন লিডারশিপ দিতে না পারে সেই অস্তিত্বহীন করার জন্য যে একটি গভীর নীল নকশা আজকে থেকে নয়, এই বাংলাদেশে দীর্ঘদিন যাবত এটি চলে এসেছে, সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই সরকারের পক্ষ থেকে বা সরকারের ভিতরে যে সরকারটি আছে সেটি তার নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা আপনাদের ধন্যবাদ জানাই। তবে সেই নীল নকশা কখনোই বাস্তবায়ন করতে পারবে না। সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এই 8 দফা দাবির প্রতি তাদের সমর্থন দিয়েছে। ধন্যবাদ। তোমারই সঘন অস্তিত্বের অনুভবে যেন গো প্রভু, কর্মে চিন্তায় ও মননে তোমায় বিস্মৃত না হই প্রভু। বিবেকের কণ্ঠস্বর, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে এতক্ষণ আপনারা শুনছিলেন কি দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এটি কিন্তু আমার দেশ, এই দেশে আমরা, আমার আপনার সকলের দেশ, এই দেশটির শুভ কামনা আমাদের হৃদয় জাগরুক থাকার কথা এবং আমরা সেটা নিয়েই কিন্তু চলছি। আজকে দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। আসলে এই অশান্তিগুলো দেখে দেখে আমরা হতাশায় নিমজ্জিত হই, আবার আশায় বুক বেঁধে জীবন যাপন করতে চাই। সুতরাং সেক্ষেত্রে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বিভিন্ন সময় এই বিষয়গুলো তুলে ধরছেন। আমরা আপনাদের মাধ্যমেই সদাশয় সরকারের কাছে বিষয়টাকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমরা অবশ্যই মনে করব সরকার একেবারে সকর্ণ উৎকীর্ণভাবে তিনি শুনবেন, তারা শুনবেন। কারণ হচ্ছে কোনো বিষয় এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সকল নাগরিক নির্বিশেষে সকলের অভিভাবক সরকার। সুতরাং সরকার পিতামাতা যেমন দুর্বল সন্তানটিকে রক্ষা করার জন্য চেষ্টা করে অত্যাচারের ক্ষেত্রে, ঠিক সরকারকে সেই ভূমিকা পালন করতে হবে। আমরা আশা করছি আমরা এই প্রিয় মাতৃভূমি, এখানে আমরা সবাই যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন একভাবে এগিয়ে যেতে পারি এর উন্নয়ন, এর সমৃদ্ধির জন্য। কিন্তু কিছু সংখ্যক মানুষ, আপনারা যারা সব নয়, তারা কিন্তু সত্যি সত্যি তাদের উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য দুরভিসন্ধিমূলকভাবে তারা যাচ্ছে। কিছু ভালো মানুষ যারা, তারা কিন্তু যেন তাদের সাথে এগিয়ে উঠতে পারছেন না, এরাই বিভিন্ন জায়গায় দুরভিসন্ধি। আপনারা দেখেন ছোট্ট একটা সম্পত্তি উদ্ধার করার জন্য, এই সুযোগে নেওয়ার জন্য, এই সুযোগে হয়তো হত্যা করছে প্রতিপক্ষকে, যাকে প্রতিপক্ষ মনে করছে। সুতরাং তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করছে। এই কাজটি লক্ষ্য করে সরকার যদি প্রতিটি ক্ষেত্রে, সরকার আমাদের প্রধান উপদেষ্টা, তিনি তো সব জায়গায় থাকবেন না, কিন্তু তার তো সর্বত্র সারা দেশে ছড়িয়ে আছেন এই প্রশাসন। সুতরাং তারা যেন সেখানে সেই কাজটি যথোচিতভাবে করে। আমরা আশা করছি আমরা এইভাবে আপনাদের সাথে একাত্ম থেকে আমরা আমাদের সকলকে আশা করছি অহিংস এবং সুনিয়ন্ত্রিত আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ছাত্র যুব জনতা তারা যে বদ্ধপরিকর, তারা আজকে এই আন্দোলন কোনো দরকার নেই
আন্দোলন কেন থাকবে যদি সমস্যা না থাকে? সমস্যা যদি থাকে অর্থাৎ ব্যথিতের আর্তনাদ সে প্রকাশ করবেই, অত্যাচারিত তার ক্রন্দন সে তার ভেতর থেকে বেরোবেই। সুতরাং সেই কারণে আজকে এই বাস্তব কারণে এটা যখন হচ্ছে, সরকারকে এটা বুঝে পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্যই জানেন কিভাবে তার সমাধান করতে হবে, কোনো উপেক্ষা নয়। উপেক্ষা কিন্তু আরো বেশি গভীর সমস্যা তৈরি করতে পারে। সুতরাং সেক্ষেত্রে একেবারে সতর্ক পদক্ষেপে সরকার যাতে এখানে কত পদক্ষেপ নিতে পারেন, ইন্টার মিনিস্ট্রিয়াল হাই পাওয়ার কমিটি করে অথবা যে কোনোভাবে তারা এই পদক্ষেপগুলো নিতে পারেন। কিভাবে 8 দফার আন্দোলন, এই 8 দফার আন্দোলনের কারণেই কিন্তু আজকে আজকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কিন্তু আজকে এই ঘটনার জন্য গ্রেপ্তারিত হয়েছে। সুতরাং এই 8 দফাটাকে স্বাভাবিকভাবে সরকার এটাকে নজরে নিয়ে, যাতে এটা জানেন, প্রধান উপদেষ্টাও জানেন এবং অনেকে জানেন। সুতরাং এই 8 দফাকে এটা একটা অপূরণীয় কোনো বিষয় নয়। যদি কোথাও কোনো অসুবিধা থাকে সরকারি ব্যবস্থা করবেন, কিভাবে তা করা যায় অথবা কিভাবে এদেরকে কথা বলা যায়, ডেকে কথা বলা যাবে অবিলম্বে। আমরা মনে করছি সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ রয়েছেন, সাধু সন্ত রয়েছেন, যারা এই আন্দোলনে তাদের অবদান রাখছেন, তাদের সবাইকে ডেকে প্রতিনিধিত্বমূলকভাবে সরকার কিভাবে এই সমাধান করতে পারেন, এর সমাধানটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ একে অপরের সাথে মত বিনিময়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন। এবং আন্তরিক সৎ প্রচেষ্টা যদি থাকে, যে কোনো পাহাড় সমান সমস্যাও সমাধান করে ফেলা যায়। কিন্তু যদি আন্তরিকতা না থাকে তাহলে সামান্য বিষয়কেও অনেক বড় করে দেখা যায়, বিপরীত হবে। সুতরাং আজকে আপনাদের বেশি সময় নেব না। আমরা আসলেই আমাদের যারা এখানে আসেন, কুশল বরণ চক্রবর্তী সহ তারা যারা আজকে প্রসেনজিৎ হালদার এবং অন্য যারা আহত হয়েছে এই আন্দোলনে, চট্টগ্রামে যারা আন্দোলনে আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, সকলের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি। এবং আমরা যাতে কিছু দুষ্কৃতকারীর জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সরকারকে সে বিষয়ে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করেই তারা যাতে এগিয়ে যেতে পারেন সরকার সমাধানের পথে, আমরা সেই কামনা করে আপনাদের আজকে কুশল বরণ চক্রবর্তী এই প্রত্যক্ষ অভিজ্ঞতা দুটো কথা বলবে। তো আমি আপনাদের বিনম্র শ্রদ্ধা, প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আপাতত শেষ করছি। তবে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হচ্ছে না। অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী। কালকে আমরা চিন্ময়বাবু আমরা রংপুরের সমাবেশ শেষ করে দুঃখিত, আমার বারবার কল আসছে, আমি মোবাইল অফ করে কালকে আমরা এর আগে আমরা রংপুরে প্রোগ্রামটি শেষ করে আমরা ঢাকায় ছিলাম একদিন। তো সেখানে আমরা কালকে যখন যাচ্ছি চিন্ময়বাবুকে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি, সেখানে যাওয়ার পরে একদম দাঁড়ানো ছিল। আমরা চিন্ময়বাবুকে যখন ডোমেস্টিকের সামনে আমরা আমরা নামার পরে একজন এসে বললেন যে আমাদের একজন এসিস্ট্যান্ট ডাইরেক্টর আসবেন, তার সাথে দেখা যায়। আমরা মনে করছি যে কোনো প্রোটোকল বা এরকম কিছু একটা, আমরা আসলে নেগেটিভ কিছু চিন্তা করি না। তো এর মধ্যেই যখন দেখলাম যে তার আসলো গাড়িতে এবং এসে সে বললো যে আমরা ডিবিট কার্ড দেখালো এবং বললো যে আমরা
তো নিয়ে যেতে চাই বললো, তখন আমিও বললাম যে আপনাদের ঘরে যেটা আছে আছে, মানে আপনাদের গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারে আপনার অনুমতিপত্র আছে। তো আমার সাথে কিছু কথা হলো, চিন্ময়বাবু কিন্তু খুব সাহসিকতা করবো বা ঠিক আছে চল চলার পরে তারপরে চিন্ময়বাবুর যে মোবাইলটি আমার হাতে দিলেন, তা আমি আমার কাছে মোবাইলটি রাখলাম। তো যারা ছিল ডিবেট তারা কয়েকজন প্রতি উৎসাহী হয়ে পুরো আমার হাত থেকে ধস্তাধস্তি করে এই মোবাইলটি যেভাবে নিয়েছেন, ওই সময় থেকেই আসলে ছিনিয়ে নেওয়া আমার সন্দেহ হয়েছে যে এরা অন্য রকমের একটা ষড়যন্ত্র এগুলো করছে। এবং আমরা কী করলাম, আমরা অন্য একটা গাড়িতে আমরা তার পিছিয়ে আমরা যাওয়া শুরু করলাম, দেখতে দিলাম যে আসলে এরা কোথায় যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা তো দেখলাম মিল রোডে ওখানে ঢুকলো ভেতরে, এবং আমরা বাইরে দাঁড়ানো ছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের কোনো অ্যাডভোকেট, কোনো মানবাধিকার কর্মী কেউ আসলে পরে তাদের সহ আমরা যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করবো। তো আমরা সুমন রায়, অ্যাডভোকেট সুমন রায় সহ মানবাধিকার কর্মী আমাদের লালপুর বাসা সহ আরও কয়েকজন আমাদের তাদের অপেক্ষা করছিলাম। তারা আসার পরে আমরা যোগাযোগ করি। প্রথমে বলে যে এখানে কাউকে রাখা হয়নি, এর পরবর্তীতে স্বীকার করে যে হ্যাঁ সে এখানে আছে। এবং এরপরে যখন চিন্ময়বাবু এই বিষয়টি একটা, এবং দেখলাম যে ভেতরে ওখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি একটা লুকোচুরি ব্যাপারের মতো। তো এর মধ্যেই দেখি যে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে, যেহেতু চিন্ময়বাবু বাংলাদেশে এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বোধহয় সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি। অনেক তার গ্রেপ্তারের তরুণ সম্প্রদায় চলে আসতেছে ভিডিও সামনে। তা আমি সুমন সহ অন্য যারা আছে তাদের বললাম যে এটা কিন্তু এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, দেখা যায় এখানে এই তরুণেরা তারা দাঁড়াবে স্বাভাবিকভাবে চিন্ময়বাবুর জন্য, এখানে সুযোগ সন্ধানী অনেকে ঢুকে যেতে পারে এবং তারা এসে সেই দায়ভার সব এই হিন্দু সম্প্রদায়ের ওদের উপর চলিয়ে দিতে পারে। তো অতি দ্রুত এই মুহূর্তে এই যত ছেলেপান আছে সবাইকে এখান থেকে বিদায় করতে হবে। তো আমরা অনেক কষ্ট করে প্রদীপ ছিল, প্রদীপদের এই মানে সুমন রায় সহ অন্য যারা ছিল, প্রসঞ্জিৎ, অন্য সবাই মিলে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়। তো আমি আস্তে আস্তে দেখি যে ওরা শাহবাগে, তখন আমরা বললাম যে শাহবাগে কেন, আমাদের তখন কথা ছিল যে ওখান থেকে আমরা ঢাকেশ্বরীতে এসে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের পুজো জীবন হিন্দু বৌদ্ধের, আমরা চাই যে ঢাকেশ্বরী যেহেতু জাতীয় মন্দির, সেইখান থেকে যেহেতু সকল সিদ্ধান্ত হয় এবং চিন্ময়বাবু যেহেতু হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটা একত্বের প্রতীকে পরিণত হয়েছে বর্তমানে, তো সেখানে ঢাকেশ্বরী মন্দিরে এসে আমরা আলোচনা করা যে আমাদের পরবর্তী করণীয় কী। তো ওখানে যে টাইম ছিল 10 মিনিট, পরবর্তীতে পুলিশের সাথে বলে আরও 10 মিনিট নেওয়া হবে এবং 20 মিনিট হয়ে গেল পরে যে সবাইকে যখন বলা হলো যার যার স্থানে যাওয়া, এবং আমরা নেতৃবৃন্দ কিছু কয়েকজন বলছি ঢাকেশ্বরী মন্দিরে আসবো। ঠিক সেই সময় যেভাবে হামলা করা হয়েছে, পুলিশও ছিল, পুলিশের সামনে যেভাবে এরা এসে বিভিন্ন দুষ্কৃতিকারীরা, এবং আপনারা ওই সমস্ত জায়গায় অনেক ক্যামেরা আছে আপনারা দেখতে পারেন, এবং পরবর্তীতে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে যে কারা খাওয়া দিয়েছে, আপনারাও সংবাদকর্মীরা আপনারা দেখেছেন যে তারা যেমন আমাকে যেভাবে, মানে আমার নিজেরই কষ্ট লাগতেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি পড়াশোনা করছি, এর সাথে আমার একটা নারীর সম্পর্ক, সেই ক্যাম্পাসে আমাকে ফেলে সাপ পিটানোর মতন করে পিটাইছে, এমনভাবে পিটাইছে আপনি দেখেন যে আমার আক্রমণগুলো এই গলা থেকে এই পুরো বাম সাইডটা আমি নাড়াচাড়া করতে পারছি না, মানে পুরো মানে কি যে পিটাইছে। এবং আমার সাথে আরেকজন ব্যক্তিকে আপনারা দেখেছেন, সেই ব্যক্তিকে আমি তো তখন চিনি না, পরে জানলাম সে বাগেরহাটের একজন অ্যাডভোকেট, আচ্ছা ঢাকার একজন অ্যাডভোকেট, আচ্ছা সেই ব্যক্তি এখন আইসিইউতে আছে। সেই ব্যক্তিকে যেভাবে রক্তাক্ত হয়ে গেছে, তা আমি যখন তাকে বাঁচানোর জন্য তার সামনে যাওয়ার চেষ্টা করতেছি, তো আমি তার কাছে তাকে সেভ করার চেষ্টা করতেছি, এর মধ্যে ভায়া আসতেছে পেছন থেকে আরো লোকজন, এর মধ্যে একটা মোটরসাইকেল এসে আমাকে বলে স্যার আপনি ওঠেন, নাহলে আপনাকে মেরে ফেলবে বলে আমাকে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে আসে। এই হলো অবস্থা। এবং আসলে কি বলবো যে আমি অন্তত এই যে বিষয়টা পুলিশ দাঁড়িয়েছিল সেখানে এই দুষ্কৃতিকারীরা যে কাজগুলো করছে এটা খুবই দুঃখজনক, এবং আমি মনে করি খুব ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, যেটা আসলে কোনো মতেই আমরা কাম্য না। এখানে কিছু মানুষের হয়তো ইন্ধন আছে, তো আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই। এখানে আমরা দেখছি যে অকারণে সেই অধিকারের এই আন্দোলনগুলোতে অকারণে শুধু বিভিন্ন রকমের ইস্যু তৈরি করে সেখানে ঝামেলা সৃষ্টি করা হচ্ছে।
এবং আপনারা যে বিষয়গুলো আমাদের মনে হয় সুপরিকল্পিত, যে একজন এখানে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল যে এখানে ধর্মীয় অনুভূতি তা মানে কি আমাদের দেশদ্রোহী বা জাতীয় পতাকার অবমাননা। আমি সেই বন্ধুকে বলতে চাই যে আপনারা সেই ভিডিওটি দেখেছেন, যে পতাকার উপরে গেরুয়া পতাকা রাখা হয়েছে। প্রথমত গেরুয়া পতাকা কোনো ইসকনের পতাকা, গেরুয়া পতাকা সনাতন ধর্মের প্রতীক। এই কারণে সনাতন ধর্মাবলম্বী সকল মন্দিরের উপরে গৈরিক পতাকা থাকে। প্রাচীনকাল থেকে আপনি সনাতন ধর্মাবলম্বী যত মন্দির দেখবেন সব মন্দিরের উপরে প্রাচীন মন্দির, জগন্নাথ মন্দির সহ বড় মন্দিরে গৈরিক পতাকা থাকে। গৈরিক পতাকা, গৈরিক রং যেহেতু ত্যাগ বৈরাগ্যের প্রতীক, এই কারণে সন্ন্যাসীরাও সেটা ধারণ করে এবং মন্দিরের উপরেও থাকে। তো ওইখানে কোনো ওই যে পতাকাটা আমরা যে ভিডিওটা দেখেছি, যে গৈরিক পতাকা আর জাতীয় পতাকা বলা হচ্ছে, কিন্তু সেই ভিডিওতে আমরা স্পষ্ট দেখছি যে ওই পতাকার মধ্যে জাতীয় পতাকা লাল সবুজ আছে, ঠিক আছে, তার মধ্যে চাঁদ তারা খচিত। আপনারা সবাই যারা ওই ভিডিওটি দেখেছেন, তাহলে আমাদের বাংলাদেশের পতাকার মধ্যে কি চাঁদ তারা খচিত? তাহলে এই চাঁদ তারা খচিত পতাকা যে এখানে স্থাপন করছে তাকে আগে খুঁজে বের করা দরকার, যে কে আমার বাংলাদেশের পতাকাকে অপমান করে চাঁদ তারা খচিত পতাকা ওই নিউ মার্কেটে বসিয়েছে। তাহলে তাহলে এই বিষয়টা তাকেও আগে ধরা দরকার। আর ওটা আলাদা, ওই গৈরিক পতাকা যারা লাগাইছে আলাদা একটা স্টাইলে তারা লাগাইছে, আমরা সেটাকে সমর্থন করি না কোনো রকম। দেখুন, আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা দেশকে ভালোবাসি। আমাদের শাস্ত্রে আছে, বেদের মধ্যে একটা মাতৃভূমি সূত্র আছে, আমাদের ধর্মের রামায়ণ আছে, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদূপী গরিয়সী। তো আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি এবং পৃথিবীর সারা পৃথিবীর মানুষ হিন্দু সম্প্রদায়কে চেনে তাদের একটা দেশপ্রেমিক একটা জাতি হিসাবে। তো এই কারণে আমরা কোনো দেশদ্রোহী কোনো কাজ আমাদের অন্তত হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমরা করি না। ৭১ সালেও আপনারা দেখেছেন এই কারণে কোনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো দেশদ্রোহী কোনো মানুষ ছিল না। তো সার্বিকভাবে আমাদের এই আন্দোলন, আমি বলবো আপনাদের যে ৮ দফার আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন। আমরা চাই এই দেশে আপনি একটা সাধারণভাবে চিন্তা করেন, এই দেশে আমরা শতভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ তো ছিল, সেই মানুষগুলো কমতে আজকে ৭.৯৫% ২২ সালের সরকারি আমরা রিপোর্টে দেখি। এইভাবে কমে যাচ্ছে। ২১ সালের প্রথম আলোর একটা রিপোর্টে আপনি দেখবেন যে ৫০ বছরে ৭৫ লক্ষ হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে গেছে। একটা দেশে এইভাবে জ্যামিতিক হারে যে কমে যাচ্ছে, এটা রাষ্ট্রের উচিত যে কি করে তাদের রক্ষা করা। তো সেই বিষয়গুলো আপনাদেরও মানবিক বোধ থেকে আপনারাও বিষয়গুলো, আমরা চাই মানে আপনারাও বিষয়গুলো প্রচার করবেন যে আমরা এখানে আমরা এখানে যে আছি, আমরা এখানে ভূমি সন্তান, আমরা কোনো বাইরের কেউ না। সেখানে আমরা যাতে আমাদের সুন্দর করে আমরা বাস করতে পারি সবাই মিলে। কারণ আমরা একটা বহুত্ববাদী বাংলাদেশ যখন জন্ম হয়, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলিম বলে এটা একটা বহুত্ববাদী যে একটা ধারণা থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে পারি, সেই বহুত্ববাদী ধারণার উপর সবাই মিলেমিশে আমরা বাস করতে চাই, এটাই আমাদের। হ্যাঁ, আচ্ছা, আমি একটু এই ক্ষেত্রে বলছি, আমি কালকে থেকে আমি খুবই আহত হওয়ার কারণে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলাম না, আমি অনলাইনে ছিলাম না, এই কারণে আমি এই বিষয়টি আমি বলতে পারবো না। লাস্টে আসতে আগেও বলেছি, আমরা শুনেছি যে একজন মারা গেছে, আমরা যতটুকু তথ্য নিয়েছি যে ওই জায়গায় তখন সনাতনী সম্প্রদায়ের আইনজীবীরা যখন আন্দোলন করতেছিল, মানে আন্দোলন চলমান অবস্থায় সেখানে কিছু দুর্বৃত্তরা সনাতনী সম্প্রদায়ের আইনজীবীর উপরে হামলা করে। এই জায়গায় একজন আইনজীবী মারা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল যে সেই আইনজীবী সেটাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে যে সনাতনী সম্প্রদায়ের আইনজীবীরা মসজিদে ভাঙচুর করছে এবং আইনজীবীকে, এবং আমি যতটুকু শুনলাম সে কোনো একটা রাজনৈতিক দলের করেছি, আমরা এখন সঠিক জানি না, আমরা তথ্য নিয়ে হয়তো পরবর্তী জানতে পারবো। তবে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে কেউ কোনো দুষ্টির কাজে ঢুকে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায়, সেই জন্যই আমরা প্রশাসনকে আমরা বলবো যে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তারা সজাগ থাকবে এবং আপনাদের মাধ্যমেও আমরা সেটা আমরা আবারও বলতে, আমাদের আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন। এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তী সরকারের আমলেও যতগুলো নিয়োগ হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বৈষম্য বিদ্যমান। তা আমাদের আন্দোলন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন, আমাদের ৮ দফা দাবি হলো অধিকারের আন্দোলন। আমাদের কোনো সরকারের বিরুদ্ধে না, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের এটা অধিকারের আন্দোলন, এটাই আমরা বলতে চাই।
আপনাদের সবাইকে হৃদয় উচ্চারিত শুভেচ্ছা দিয়ে আজকের সবার জন্য এই একটু সংবাদ নাস্তার ব্যবস্থা আছে, একটু সম্মেলনের নিয়ে যাবেন ঘোষণা করি।